রংপুরের মাজেদা বেগম ২০০৭ সালে তাকে শিশু হত্যার দায়ে অভিযুক্ত করা হয় এবং ২০১৫ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের দিন ১৩ মাস বয়সী ছেলে মারুফকে নিয়ে তিনি আদালতে হাজির হন। সেই অবস্থায় তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় এবং ছেলে মারুফকে নিয়ে তিনি কন্ডেম সেলে প্রবেশ করেন। পরবর্তীতে উচ্চ আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং খালাস পান। ততদিনে কেটে গেছে ৮টি বছর, হারিয়ে গেছে মারুফের শৈশব সে অন্ধকার কন্ডেম সেলে। ইনি লক্ষ্মীপুরের আব্দুর রহিম। ২০১৭ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ৭ বছর তিনি কন্ডেম সেলে ছিলেন। ততদিনে তার মা অন্ধ হয়ে গেছেন কাঁদতে কাঁদতে এবং তার সন্তান বড় হয়ে গেছে পিতার আদর স্নেহ ছাড়াই। আব্দুর রহিমের মতো মোহাম্মদ হারুনের মায়েরও একই অবস্থা, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। আব্দুর রহিম এবং হারুন তার মা বাবাকে বা সন্তানদের ফিরে পেলেও অনেকেই তার মা বাবাকে ফিরে পাননি। যখন ফিরে এসেছেন তখন তারা এই পৃথিবীতে আর বেঁচে নেই। স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে ভালোই কাটতেছিল সানাউল্লাহর সংসার। হঠাৎ একদিন শুনতে পান তিনি হত্যা মামলার আসামি। তিনি বাদীর সাথে দেখা করেন যে কেন তাকে আসামি করা হয়েছে, তিনি তো ঘটনাস্থলে ছিলেনই না। বাদী বলেন যে তিনি তাকে চিনেন না। একই কথা তারা আদালতে উপস্থাপন করেন, কিন্তু তারপরেও ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়া হয় জোর করে এবং ফাঁসির রায় দেওয়া হয়। সানাউল্লাহ যখন কন্ডেম সেলে ছিলেন, পাশের ২ রুম থেকে ২ জনকে নিয়ে একদিন ফাঁসি কার্যকর করা হয়। তখন অন্যান্য কয়েদিরা সহ তারা সবাই কান্নায় ভেঙে পড়েন, কখন জানি তাদেরকেও নিয়ে ফাঁসি দেওয়া হয়। মানে তখন ঘুমের মধ্যেও একটা ভয় কাজ করতো, এই বুঝে আজকে আমাকে নিয়ে ফাঁসি দেওয়া হলো। গোলাম আজমের এই হাসি কন্ডেম সেলের অন্ধকার থেকে ফিরে আসার হাসি। যখন তাকে ফাঁসির রায় দেওয়া হয় এবং কন্ডেম সেলে রাখা হয়, তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি নিরপরাধ, যতদিন না প্রমাণ হচ্ছে আমি দোষ করিনি ততদিন যেন আমি না মরি। তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং ফিরে এসেছেন, কিন্তু কন্ডেম সেলের সেই বিভীষিকাময় দিন এখনও তাকে বিষণ্ণ করে রাখে। শেখ জাহিদ যে জায়গাগুলো ধান খেতে ভরা মাঠ দেখে গিয়েছিলেন, যখন কন্ডেম সেল থেকে ফিরে আসেন তখন সেই জায়গাগুলো ছিল দালান কোঠায় পরিপূর্ণ। কেননা তার কন্ডেম সেলে কেটে গেছে ২০ বছর। এই দীর্ঘ ২০ বছর জেলের অন্ধকারে কাটার সময় জাহিদ সব কিছুই হারিয়েছেন। তার মা বাবা মারা যান যখন তিনি কন্ডেম সেলে ছিলেন। কাউকে ফাঁসি দেওয়া হতো যেদিন, সেদিন খাওয়ার সময় সে চিন্তা করত যে এটাই হয়তো তার শেষ খাওয়া। যখন মুক্ত হয়ে গেছে, কিন্তু তার ভয় ভিতরটা থেকেই গেছে এখনও। রাতে শুইতে গেলে মাথার উপর দড়ি ঝুলতেছে মনে হয়। ২০০৫ সালে কমলাপুর রেল স্টেশন থেকে আনোয়ার হোসেনকে ধরে নেওয়া হয়, হত্যা মামলার আসামি করা হয়, অথচ তিনি কিছুই জানতেন না। রিমান্ডে নিয়ে তাকে জোর করে জবানবন্দি নেওয়া হয়। পরিবার যখন তাকে খোঁজার পরে মিডিয়ার মাধ্যমে জানতে পারেন যে তিনি জেলে রয়েছেন, তখন আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত হন। কিন্তু ততদিনে তার জীবন থেকে ১৮টি বছর হারিয়ে গেছে। তেমনি আব্দুল হাই এবং নাসির, তারা হয়তো নাম জানা অনেকেই হয়তো মুক্তি পেয়েছেন, কিন্তু সেই বিষণ্ণতা তাদের এখনও তাড়া করে। যেমন সোনারউদ্দি, তিনি মুক্তি পেয়েছেন ঠিকই, কিন্তু এখনও ভিতরের হাহাকারটা তার ভিতরে কাজ করে। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন, আবার কেউ পারেননি। এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা নির্দোষ, কিন্তু কন্ডেম সেলে বছরের পর বছর সাজা ভোগ করেছেন। কন্ডেম সেলের সেই কক্ষের অন্ধকার থেকে ফিরে আসার গল্প নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী প্রদর্শন কক্ষে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেন আলোকচিত্রী মুশফিকুর রহমান জোহান। বাংলাদেশে প্রচুর মানুষ আসলে বিনা কারণে জেলে থাকে, অনেকের মৃত্যুদণ্ড হয়, কারণ আমাদের জুডিশিয়াল সিস্টেম আসলে অতটা স্ট্রং না। এখানে ট্রায়ালটা অনেক ভালো হয় না, ইনভেস্টিগেটিভ ভালো না। তো অনেক নিরীহ মানুষ তারা আসলে দীর্ঘদিন জেলে থাকে। জেলে থাকার পরে দেখা যায় যে ১৫ বছর ২০ বছর পরে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। তাও খুব স্বল্প সংখ্যক মানুষ প্রমাণ করতে পারে, কারণ ভালো লয়ার বলতে সব কিছু দরকার। আমি মূলত তাদেরকে নিয়ে কাজ করছি যারা আসলে দীর্ঘ ৮ থেকে ২০ বছর কন্ডেম সেলে ছিলেন। দীর্ঘ একটা ফাঁসি ফাঁসির আসামি হয়েছিল, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে তারা নির্দোষ। এই যে নির্দোষ প্রমাণিত হওয়ার পর যে আবার বাইরে আসে, তারপর তাদের জীবনটা কত কঠিন এই